হবে? না স্যার, দিয়ে দিয়েন। আচ্ছা, ঠিক আছে। চলো তাহলে পরের অঙ্ক শুরু করি আমরা। এখন যে অঙ্কটা করব সেটি হলো 6 নম্বর অঙ্ক, যেটা শাপলা কোম্পানি। দেখো 6 নম্বর, শাপলা কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রজেক্ট উইথ এক্সপেক্টেড লাইফ অফ 4 ইয়ার্স। শাপলা কোম্পানি একটা প্রকল্পে বিনিয়োগের কথা চিন্তা করতেছে, যে প্রকল্পের আনুমানিক প্রত্যাশিত আয়ুষ্কাল হলো 4 বছর। দ্য প্রজেক্ট রিকোয়ার অ্যান ইনিশিয়াল ক্যাশ আউটলে অফ টাকা 1 লাখ। যদি এই প্রজেক্টে বিনিয়োগ করে, তাহলে এই বিনিয়োগের পরিমাণ লাগবে হলো 1 লাখ টাকা, যেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলবো। ইনভেস্টমেন্টকে আই দ্বারা প্রকাশ করা যাবে অথবা এনসিও দ্বারা প্রকাশ করা যাবে। দ্য এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো অ্যান্ড সার্টেনলি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট আর এস ফলোস। 4 বছরের তথ্যগুলো দেওয়া আছে। আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো গুলো বিভিন্ন রকমের মান, আর সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দেওয়া আছে। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 10%, অর্থাৎ ডিসকাউন্ট রেট 10%। কম্পিউট, নির্ণয় করো এনপিভি অ্যান্ড আইআরআর। নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, আবার আইআরআর তৈরি করতে বলছে, দুইটা জিনিস। শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড, আবার জিজ্ঞেস করছে প্রজেক্টটাকে আমরা গ্রহণ করব কিনা। এই মন্তব্যটা আমরা এনপিভির উপরে ডিপেন্ড করে দিব। তারপরে বলছে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 1 এট দ্য রেট অফ 10% ডিসকাউন্ট রেট। 10% ডিসকাউন্ট রেটে প্রেজেন্ট ভ্যালু যা দেওয়া আছে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। ইয়ার এক, তারপরে আছে হলো 2 3 4 5, 5 বছরের ফ্যাক্টর দেওয়া আছে। আমরা গতকালকে যেমন প্রেজেন্ট ভ্যালুর ফ্যাক্টর 1 = ভাগ 1 এত এরকম দিয়ে ভাগ করে বের করছি, ওরা এখানে এই অঙ্কটায় বের করছে। তাহলে আমাদের এই আলোচ্য অংশে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রেজেন্ট ভ্যালু যেটা দেয়া আছে সেটা বের করার দরকার নেই, প্রথম কথা। প্রেজেন্ট ভ্যালুর এটা বের করার দরকার নাই, এইটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হইলো এনপিভি করতে বলছে, আইআরআর করতে বলছে। এখন আইআরআর আর এনপিভি করব, আইআরআর করব, এনপিভি যে করব এই বিষয়টা বুঝতে হবে। এনপিভি নর্মালি করব, এতে সমস্যা নাই, কিন্তু আইআরআর করতে একটু ফ্যাক্ট বাঁচতে পারে আমাদের। এই বিষয়টা আমি একটু বুঝাইয়া তারপরেই করব। আইআরআর, যদি আমরা আইআরআর করি, দেখো আমরা লেখা শুরু করলাম আইআরআর। যদি আমরা আইআরআর করি তাহলে দুইটা ফ্যাক্ট মনে রাখবো। আইআরআর করতে দুইটা এনপিভি লাগবো। এনপিভি পজিটিভ, আর একটা এনপিভি লাগবে এনপিভি নেগেটিভ। তাহলে আইআরআর এ দুইটা এনপিভি লাগে, একটা এনপিভি পজিটিভ লাগে, একটা এনপিভি নেগেটিভ লাগে। মনে রাখবো এই পজিটিভ নেগেটিভ বের করার জন্য দুইটা পার্সেন্টেজ লাগে, অর্থাৎ ডিসকাউন্ট রেট লাগে। এই দুইটা যে পার্সেন্টেজ বা ডিসকাউন্ট রেট লাগবে, এই দুইটা ডিসকাউন্ট, একটা হলো হায়ার আর একটা হলো লোয়ার। সবসময় মনে রাখবো লোয়ারের মান পজিটিভ হয়, অর্থাৎ এই পজিটিভ যে এনপিভি হবে সেটা হলো লোয়ার ডিসকাউন্ট রেট, আর হায়ারের মান হবে নেগেটিভ, হায়ার ডিসকাউন্ট রেট। তার মানে এখানে বলতে পারি যে এটা হলো বড়, সরি ছোট পার্সেন্ট, এটা হলো ছোট পার্সেন্ট, আর এটা হলো বড় পার্সেন্ট। এখন এই বড় পার্সেন্ট, দুইটা পার্সেন্টই লাগবে। এর মধ্যে এই অঙ্কে একটা পার্সেন্ট দেওয়া আছে, সেটা হলো 10%। তাহলে আইআরআর করতে দুইটা ডিসিএফ লাগে, এটা আমরা বুঝলাম। ডিসিএফ এট দ্য রেট অফ পার্সেন্টেজ লাগে দুইটা। একটাকে আমরা বলি হায়ার ডিসকাউন্ট রেট, আর একটাকে বলি লোয়ার ডিসকাউন্ট রেট। হায়ার বলতে বড় শতকরা হার, আর লোয়ার বলতে ছোট শতকরা হার। এই বড় ছোট বুঝবো কিভাবে, সেটা হলো এনপিবির উপরে ডিপেন্ড করে বুঝবো। যদি আমি দেখি এনপিবির মান এনপিবির মান পজিটিভ হইছে, তাহলে বুঝবো ওই পার্সেন্টেজটা হলো ছোট। আর যদি দেখি এনপিবির মান নেগেটিভ হইছে, অর্থাৎ মাইনাসে হইছে, তখন আমি বুঝবো ওই পার্সেন্টেজটা হলো বড়।
তাহলে এখানে প্রথম যে বোঝার বিষয় সেটা হলো লোয়ারের মান সব সময় পজিটিভ আসবো, মানে ছোট পার্সেন্টেজের মান সব সময় পজিটিভ আসবো, আর বড় পার্সেন্টের মান সব সময় নেগেটিভ আসবো। এটার ব্যত্যয় কখনো ঘটবে না, এই এতটুকু মনে রাখতে হবে। তাহলে একটা পার্সেন্ট যে দেয়া আছে 10%, এটা দ্বারা একটা এনপিভি করব। এটা করার পরে বুঝবো যে আসলে এটা ছোট পার্সেন্ট না বড় পার্সেন্ট, অর্থাৎ লোয়ার এনপিভির পার্সেন্ট মানে লোয়ার ডিসকাউন্ট রেট না হায়ার ডিসকাউন্ট রেট। যদি আমরা এমন দেখি যে আমাদের অঙ্কে যে 10% একটা দেয়া আছে, যে মানটা, সেটা দ্বারা এনপিভি করলাম। এখন যদি দেখি এটা দ্বারা এনপিভি করার পরে এটার অ্যান্সারটা মাইনাসে আসছে, মানে নেগেটিভ, নেগেটিভ আসছে, তাহলে বুঝবো সেটা হলো হায়ার। তাহলে এই 10%কে তখন আমরা বুঝবো হায়ার। আর যদি দেখি 10% করার পরে এনপিভির মান এটা প্লাস মানে পজিটিভ আসছে, তখন আমরা বুঝবো এই এনপিভিটা হলো লোয়ার ডিসকাউন্টেড। তাহলে এনপিভি কিভাবে বুঝবো? পার্সেন্টেজটা যে পার্সেন্ট অঙ্কে দেয়া থাকবে সে পার্সেন্টেজটা হায়ার না লোয়ার, সেটা মনে হয় তোমরা বুঝছো। যে পার্সেন্টটাকে ফাইন্ড আউট করতে হবে এটা ছোট পার্সেন্ট না বড় পার্সেন্ট। ছোট পার্সেন্ট বড় পার্সেন্ট বোঝার একটাই কৌশল, সেটা হলো এনপিভি। এনপিভি প্লাসে তো ছোট পার্সেন্ট, এনপিভি মাইনাসে তো বড় পার্সেন্ট। তাহলে এইটা লাগবে। তাহলে প্রথম এনপিভি বের করার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটা লোয়ার ডিসকাউন্ট না হায়ার ডিসকাউন্ট। চলেন সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর থেকে তাহলে আমরা এনপিভি করি। এই অঙ্ক দুই ভাবে করা যায়, সামনে আমি দেখাবো। একটা হলো ছক আকারে করব, আর একটা হলো ছক ছাড়াও করা যায় অঙ্ক। চাইলে আমরা ছক ছাড়াও করতে পারি। এই দুই ভাবেই অঙ্ক দেখাবো। তাহলে এখন আমাদের একটা টেবিল করতে হবে, চলেন আমরা টেবিলটা শুরু করি। দেখা যাচ্ছে, যদি দেখা না যায়, আমি যদি বোর্ডের বাইরে চলে যাই আমাকে বইলো। একটু বড় করেই করতেছি, তোমরাও আমার মতে এরকম একটু বড় করে করবা। যেহেতু আমরা জানি এটা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দেওয়া আছে, তার মানে 6 কলাম। আর আইআরআর করার জন্য আরো 2টা কলাম বাড়বে, তার মানে টোটাল 8টা কলাম হবে। তাহলে এখানে আমরা কি করব, মাঝখানে একটা ডিভাইড করব আর বাকিটুকুকে আবার 4টা ডিভাইড করব, তাহলে আমাদের সমান সমান 8টা কলাম হয়ে যাবে। যতটুকু বিষয় একটু আগে বোঝানো হয়েছে সেটা প্রয়োজনে আবার বুঝাবো। আমাদের এই অঙ্কে বছর দেওয়া আছে 4টা, 1 2 3 4, আর টোটাল লেখার জন্য একটা বছর। তাহলে এই টোটাল হলো 5টা বছর। তোমরা এবার এই 5টা বছরে ছকাইকা ফেলো। কিন্তু স্যার এদিকে তো ফ্যাক্টর 5টা দেয়া আছে। তোর যতটা দেয়া থাক শেষ ফ্যাক্টরটা বাদ হয়ে যাবে। আমাদের টোটাল 5টা বছরের 5টা ফ্যাক্টর দেওয়া আছে দেখো, আর অঙ্কের শুরুতে দেওয়া আছে 4টা। তাহলে আমরা কি করব, এই 4টা দিয়েই করব প্রথম 4টা, শেষের ফ্যাক্টরটা বাদ হয়ে যাবে। এটা প্রেজেন্ট করাই হয়েছে এরকম, বুঝছো? যদি 5টা থাকতো তাহলে আমরা 5টা দিয়েই করতাম, এখন 4টা আছে আমরা 4টা দিয়েই করব। হ্যাঁ, এটা ইচ্ছা করে এরকম একটা কমায় দেওয়া হয়েছে। চলো আমরা ছকটা এঁকে ফেলি। যেহেতু প্রথম অঙ্ক, আশা করি করলে বুঝতে পারবা, সমস্যা নাই, এগুলো সহজ অঙ্ক, এগুলো অনেক সহজ অঙ্ক, ইনশাল্লাহ পারবো। চলো শুরু করে দিই। এ পর্যন্ত ছকটা আঁকো সবাই, সবাই এটার ছকটা আঁকা ফেলো। আচ্ছা, ছকের উপরে লিখবো ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু। ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু। আর প্রেজেন্ট ভ্যালু করার জন্য প্রথমে হলো ইয়ার, 1 2 3 4 5। এরপর হলো CFAT, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে 20,000। CFAT 20,000, পরে আছে 60,000, এরপরে হলো 40 30।
40,000, 30,000। ও, এটা তো বছর লিখে ফেলছি। আচ্ছা, তারপর হলো সিই। সিই মানে সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর। এই যে সিই দেওয়া আছে সেটাকে আমরা লিখবো সি। 95, 80, 70, 60। 95, 80, 70 আর একটা হলো 60, এটা দেওয়া আছে। এরপরে লিখবো অ্যাডজাস্টেড সিএফএটি। অ্যাডজাস্টেড সিএফএটি। অ্যাডজাস্টেড সিএফএটি একবারে করব, তারপরে আমরা লিখবো ডিসিএফ @10%। এরপরে লিখবো পিভি, আবার একটা ডিসিএফ হবে কত পার্সেন্ট সেটা জানি না, শেষে আবার হবে পিভি। একটা 10% আর একটা হলো পিভি। তাহলে অ্যাডজাস্টেড সিএফএটি, এই মানগুলো আমরা বসায় ফেলবো। এখন এটার মানগুলো তো দেয়াই আছে, দেওয়া আছে হলো 909,826, তারপরেরটা আছে হলো 751, তারপরে আছে হলো 683। এখন এই মানগুলো যেভাবে আছে এভাবেই করতে হবে, যদি কখনো ভুল থাকে ভুলই করতে হবে। মানে এতটুকু সমাধানটা আমরা করি, ক্যালকুলেটর নিয়ে এইটুকু সমাধান করি সবাই, চলেন। এই প্রথম অংশের সমাধানটা করে ফেলি। 30,000 ইন্টু 0.60, 3 6 18, এটা 18,000। এই 18,000কে ইন্টু 0.683 দ্বারা গুণ করব, 12,294। 40,000 ইন্টু 0.40, 4 7 28,000। এই 28,000কে আবার 0.751 দ্বারা গুণ, 21,028। 60,000 ইন্টু 0.80, 6 48,000। এটাকে আবার 0.826 দ্বারা গুণ, 39,648। এরপরে আবার 20,000 ইন্টু 0.95, এটা হয় 19,000। 19,000কে 0.80909 দ্বারা গুণ। 17,271। হ্যাঁ, চলেন এবার আমরা যোগ করে ফেলি। 17,200 90,241। যোগফল করলে জি। 90,241, এটার নাম টোটাল পিভি। এখন এরপরে আমরা লিখবো ছকের নিচে উইনো। এনপিভি সমান টোটাল পিভি মাইনাস এনসিও। এই এনসিও কে কিন্তু আইও লেখে, বুঝছেন, ইনভেস্টমেন্ট। আই একটা লেখে, অনেক সময় দুইটা দাগ দিয়ে আই লেখে, এটা আপনাদের ইচ্ছা, লিখতে পারেন না লিখলেও চলে। তাহলে এটার অ্যান্সার হলো 90,241। এই অঙ্কের এনসিও কত বলেন তো? এনসিওর এক পরিমাণ লাখ 1 লাখ। হ্যাঁ, এনসিওর পরিমাণ 1 লাখ টাকা। তাহলে 90,241 মাইনাস 1 লাখ, অ্যান্সার আসলে 9,759। মাইনাসে আসছে দেখেন, মাইনাসে আসছে, এটা নেগেটিভ আসছে মাইনাসে। তাহলে আমাদের এতটুকু হইলো যে এটার মান মাইনাসে আসছে, নেগেটিভ আসছে। তাহলে শেষের মানটা দেখেন, তাহলে এখানে দুইটা ফ্যাক্টর বোঝার বিষয়, যে আমাদের অঙ্কের তথ্য আছে কিন্তু 4 বছর, আর ডিসিএফ দেওয়া আছে 5 বছর, শেষ বছরটা কাজ হয়নি। এটা 4 বছর থাকলে 4 বছর হবে, 5 বছর থাকলে 5 বছর হবে। এটা অনেক সময় পরীক্ষায় আসছে, এই অঙ্কটা পরীক্ষায় আসছে 5টা বছর দিয়ে। এই যে আমি যে 4 বছর দিছি, এটা থেকে 5 বছর দিয়েও পরীক্ষায় একবার আসছে। যাই হোক, এটা সমস্যা নাই। তাহলে আমাদের একটা এনপিভি বের হয়ে গেল, এটা নেগেটিভ হইলো। এখন আমাদের এইখানে আইআরআর করতে হবে। এইখানে আইআরআর করার জন্য আরেকটা আমাদের পার্সেন্ট বাই করতে হবে। এখন আমরা পরের পার্সেন্ট বাই করবো। এখন তোমরা আমার বলো তো, যে আমাদের যে পার্সেন্টটা ছিল, এই যে 10%, এই 10%টা হয় হায়ার অথবা লোয়ার, হায়ার ডিসকাউন্ট রেট অথবা
লোয়ার ডিসকাউন্ট রেট। তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এটা হায়ার না লোয়ার, অর্থাৎ 10 কি হায়ার না লোয়ার, বুঝবো কিভাবে? এনপিভির উপরে ডিপেন্ড করে। এনপিভি হলো নেগেটিভ, নেগেটিভ হয় সব সময় কিসের মান, হায়ার না লোয়ার? হায়ার। হায়ার এর মান, তাহলে হায়ার। বুঝলাম। হ্যাঁ, তাহলে এই 10% যেহেতু আমরা ফাইন্ড আউট করছি যেটা হায়ার, তাহলে এখন আমাদের কাজ হলো এটা থেকে লোয়ার বের করা। আর লোয়ার বের করার জন্য একটা সূত্র আছে, ওই সূত্রটা আমরা ব্যবহার করব। দেখো, এটুকু হইলো, এটা মুছে ফেলি। সবার কি তোলা হয়েছে? জি স্যার। চলো তাহলে আমরা এখন লোয়ার ডিসকাউন্ট রেট বাই করব। লেখো, উই টেক নাও, উই টেক লোয়ার ডিসকাউন্ট রেট। নাও উই টেক লোয়ার ডিসকাউন্ট রেট, তাহলে লোয়ার ডিসকাউন্ট রেট সমান হায়ার ডিসকাউন্ট রেট, এটা হলো সূত্র। অর্থাৎ আইআরআর করতে যে দ্বিতীয় পার্সেন্টেজটা বের করতে হয়, এই যে সেকেন্ড, এখানে যে পার্সেন্টেজটা হবে এটা বের করার, এটা হলো সূত্র। লোয়ার ডিসকাউন্ট রেট বের করবো, তাহলে লিখলাম লোয়ার ডিসকাউন্ট রেট সমান হায়ার ডিসকাউন্ট রেট প্লাস এনপিভি ডিভাইডেড এনসিও ইন্টু 100 ভাগ 2। এটা হলো সূত্র বের করার। এখন আমরা কি করব, এই মানগুলো বসায় দিব। চলেন আমরা এখন এটার মানগুলো বসাই, খেয়াল করি সবাই। আচ্ছা, এখন আমরা এটার মানগুলো বসাবো। তাহলে হায়ার ডিসকাউন্ট রেট আমাদের আছে, এটা হলো 10%। এনপিভি বের হইছে, ভুলা গেছি গা, কত জানি লিখছি, 9,000 কত জানি বলেন তো? 9,759। নয় নয় হাজার হাজার সাতশো ষাট সাতশো উনষাট আচ্ছা, এনসিও হলো 1,00,000 ইন্টু 100 ভাগ হলো 2। এটা হলো সূত্র। হুম, এখন আমি এদিকে করি বাকিটুকু, নাহলে দেখবেন না। চলেন এটাকে সমাধান করি। প্রথমে 10%, প্লাসে মাইনাসে মাইনাস, আর এই 9,759 ইন্টু 100 ভাগ 1,00,000 ভাগ 2, এটা অ্যান্সার করে। আনসার আসছে 4.8। 4.8। এখন 4.8 মানে কি 5, বুঝছেন? 4.8 না লেখা 5ও লিখতে পারতাম, আপনারা 5 লেখেন, কোনো সমস্যা নাই। এখন তারপরে আমি 4.8 লিখলাম। এখন আমাদের কাছে 10 থেকে এটা বাদ, তাহলে 10 থেকে -4.8, তাহলে অ্যান্সার আসে 5.2% অর 5%। এখন রাউন্ড করে নিব সব সময় মান। আর যদি বলেন না আমি কি 5.2 নিতে পারবো, হ্যাঁ আমরা 5.2 নিতে পারবো, আমাদের সূত্রে যা বলবে তাই নিতে পারবো। তবে রাউন্ড করব, রাউন্ড করে 5.2 কে, এই 2 যেহেতু 5-এর নিচে তাই বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে এটাই করলাম। এখানে যতটুকু করলাম ততটুকু আমি আর একবার আপনাদের বুঝাই, এতটুকু বুঝছেন কিনা খেয়াল করেন। তাহলে আইআরআর করব, সার্টেনিটি ফ্যাক্টর যে অঙ্ক আছে, এই সার্টেনিটি ফ্যাক্টরের অঙ্ক থেকে আমরা এনপিভি এবং আইআরআর দুইটা বিষয় করব। তাহলে এনপিভি প্রথমে বাই করলাম, যেটা ডিসকাউন্ট রেট অঙ্কে দেয়া আছে সেটা যেভাবে আছে সেভাবেই লিখলাম। এটা করার পরে টোটাল পিভি আসলো, সেটা দিয়ে আমরা এনপিভি বের করলাম। এখন আমাদের আইআরআর করার জন্য জানি এনপিভির দুইটা মান লাগে, তাহলে প্রথম মানটা আমাদের মাইনাস হয়েছে, দ্বিতীয় মানটা আমাদের পজিটিভ হবে, অর্থাৎ প্লাস করতে হবে। তাহলে প্রথম ফাইন্ড আউট করে দেখলেন কি যে মাইনাস যেহেতু হয়েছে, মাইনাস হয় সবসময় হায়ারের মান, লোয়ারের মান হয় পজিটিভ। তাহলে আমরা লিখলাম নাও উই টেক লোয়ার ডিসকাউন্ট রেট। লোয়ার ডিসকাউন্ট রেট লিখে এই সূত্রটা মনে রাখবেন, এই সূত্রটা সব সময় সেম হবে, এটা চেঞ্জ হবে না। শুধুমাত্র কি হবে, যেহেতু এটা মাইনাসে আসছে তাই আমি আগে লোয়ার পরে হায়ার, যদি প্রথম মানটা প্লাসে আসতো তাহলে আমি এই হায়ারটা আগে দিতাম, লোয়ারটা পরে দিতাম। এটা করার পরে এটা থেকে একটা সমাধান বের হবে সব সময়। যে সমাধানটা বের হবে সেটাকে রাউন্ড ফিগার নিবেন। আমাদের 5.2 আসলো তাই আমরা 5 লিখছি। এখন 5.2 করেন, তাতে সমস্যা নাই, তবে মনে রাখবেন যেহেতু আমি লোয়ার বের করতেছি, দেখেন ছোট পার্সেন্ট, লোয়ার পার্সেন্ট বের করতেছি, তাহলে যখন রাউন্ড করবেন কমাইয়া রাউন্ড করবেন। তাহলে 5 আছে কমাইয়া, এই 5.2 আছে আমরা কমাইয়া 5 রাখলাম। তাহলে আমাদের বুঝতে পারলাম সেকেন্ড পার্সেন্টেজটা কেমনে বের করে। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু
এই যে চ্যাপ্টারটা করতেছে এটা কিন্তু আপনারা দুই বইতে পাবেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামে একটা বই আছে, ওই বইতেও পাবেন কিন্তু এই রিকোয়ারমেন্ট গুলো। ওখানে কিন্তু আর আমি করাবো না, যাতে আপনারা এখান থেকে শিখে নিতে পারেন। দেখেন তাহলে কি হইলো, 5% হইলো। তাহলে আজকে আমরা আইআরআর করতে যে দুইটা পার্সেন্ট লাগে, সে দুইটা কিভাবে বের করা হয় সেটা শিখলাম, প্রথম পার্সেন্ট থেকে সেকেন্ড পার্সেন্ট। এখন আমাদের কাজ কি বলেন তো, এই 5% মান বাই করা। আর মান বাই করার জন্য আমি কিন্তু আপনাদের গত ক্লাসে এটা নিয়ম শিখাইছিলাম। এই গত ক্লাসে যে নিয়মটা শিখাইলাম সেটা অ্যাপ্লাই করে আবার মান বাই করেন। যেহেতু এক সংখ্যার মান বের করাটা একবারে সহজ করবেন, কেমনে বলেন তো, ডিসিএফ এর মান, ডিসিএফ এট দ্য রেট অফ 5%। কিভাবে করব বলেন তো, প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো 1। ইকুয়াল টু ডিভাইডেড বাই হ্যাঁ, 1 টু প্রথমে 0 1, তারপরে হলো সমান, তারপরে দিব কি, ভাগ চিহ্ন দিব, তারপর ওয়ান। তারপরে 1, রাইট, 1, তারপরে 0.05। জি তাহলে এতটুকু মনে রাখবেন, সবসময় এরকমেরই হবে, চেঞ্জ হবে না, শুধু যে পার্সেন্ট থাকবে পয়েন্টের পরে এই সংখ্যাটাকে চেঞ্জ করে দিবেন শুধু। এখন 5-এর জায়গায় যা ইচ্ছা তাই আসুক। এখন আমাদের কাজ হলো সমান দিবেন, অ্যান্সার চলে আসবে। চলেন তাহলে পয়েন্ট এটার আমরা নাইন ফাইভ ক্যালকুলেশন। টু আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে আপনারা বললেন অ্যান্সার পয়েন্ট নাইন 952 ফাইভ টু পয়েন্ট তার 907 907 পয়েন্ট 864 0.864 পয়েন্ট 823 0.823। 784 আচ্ছা, তাহলে এখন আমরা আবার গুণ করব, গুণ করে বাই করব। আবার কেন 784 কেন হবে, কারণ চারটাই তো। ও স্যার হ্যাঁ লাস্টেরটা তো বাদ হ্যাঁ, স্যার লাগবে না, রাইট। তাহলে আমরা কি করব এখন, আবার এই যে সিএফএটি যে মান আসছে 20,000, এই 20,000-এর সাথে আমরা 0.952 গুণ করব। কত বললেন বলেন তো, 19,000। 40 আমি বুঝি নাই আপনার কথা। 19,040 19,040, হ্যাঁ এবার বুঝতে পারছি। আমার একটা কোশ্চেন, 52,420 আচ্ছা, একজনে কোশ্চেন করছে যে, সে তার কোশ্চেনের অ্যান্সারটা আগে বলি। আচ্ছা, আমি স্যার আগে মানটা হ্যাঁ, বলো। একটা কথা হইলো যে আমরা প্রথমটা তো সি দিয়ে গুণ করে করছি, এখন কেন করলাম না? সি দিয়ে গুণ করেই তো করছি আমরা, 19 এইটা দিয়ে গুণ করছি না। এইটা আহ, এইটা দিয়ে প্রথমটা ডিসিএফ করছি, অ্যাডজাস্টের সিএফইটি দিয়ে। তাহলে এখনো এটা দিয়েই করবো আমরা, কি এইমাত্র কি 20,000 বলছি? হ্যাঁ, আমি ভুল বলছি, 19,000। আচ্ছা, আরেকজনে কি কোশ্চেন করছো বলো তো আমারে। স্যার আমি এটাই জিজ্ঞেস করতেছিলাম যে সিএফএটি অ্যাডজাস্টেডটা দিয়া করব না? অ্যাডজাস্টেড দিয়ে, সবসময় অ্যাডজাস্টেড দিয়ে করব, কারণ আমরা সার্টেনিটি ফ্যাক্টরের অঙ্ক করতেছি। চলেন তাহলে এটার মান বসাই। তাহলে প্রথমটা কত, 18,000, 18,088 মানে 88। তারপরেরটা একটু করেন তো, 43,536। 43,536। চলেন তারপরে 28,000 ইন্টু 0.864, 24,192। 24,192। এরপরে আবার 18,000 ইন্টু 14,814। 14,814। চলেন এটা আবার যোগ করে ফেলি। 1,06,30। 1,06,30। 30। এখন আবার আমরা কি করব, এনপিবি লিখবো। তাহলে লেখেন এনপিবি সমান টোটাল পিবি মাইনাস এনসিও। তাহলে 1,06,30, 1,06,30 মাইনাস এনসিও হলো 1,00,000। তাহলে এটার অ্যান্সার চলে আসলো 630 টাকা। দেখেন পজিটিভ আসছে। তাহলে আমরা আইআরআর করার জন্য যে দুইটা মান দরকার, একটা পজিটিভ মান একটা নেগেটিভ মান, সেটা বের করতে পারলাম। প্রথম মান 10%, পরের মান 5%। এখন এই পার্সেন্ট কিভাবে বের করলাম আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তী অঙ্কে কিন্তু এই পার্সেন্ট নিজেরা নিজেরাই করতে পারবেন, আশা করি সমস্যা হবে না কারো। তাহলে এটা আমাদের বসানো হয়ে গেল। এখন আমরা এই বিষয়গুলো পাইলাম, তাহলে আমাদের যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো আমাদের এই অঙ্কের
প্রস্তুত এখন আইআরআর করার জন্য। এতটুকু কি আমি মুছে ফেলবো? কারো কি কোশ্চেন আছে? থাকলে বলেন। আমি মুছে ফেললাম, কেউ কোশ্চেন করেন নাই, তার মানে কোনো সমস্যা নাই। আমি কিন্তু শেষে আবার জিজ্ঞেস করব কিভাবে প্রথম পার্সেন্ট থেকে সেকেন্ড পার্সেন্ট বুঝতে পারবো। আমরা দুই ধরনের অঙ্ক শিখবো। প্রথম একটি হলো কোনো পার্সেন্টই দেয়া থাকবে না, দুটো পার্সেন্টই বের করতে হবে। আবার অঙ্কে শিখবো একটি পার্সেন্ট দেয়া আছে, পরবর্তী পার্সেন্ট বের করতে হবে, আজকে যেটা আমরা করলাম। এখন ডিরেক্টলি আমরা আইআরআর এর সূত্র ব্যবহার করব। লিখেন উই নো আইআরআর। আইআরআর এর সূত্র এবিসিডি, এ প্লাস সি, সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এখন এটা কি বোঝাচ্ছে কোনটা, সেটা সাইডে একটু কষ্ট করে লিখে দিবেন, এটা সব সময় লিখে দিবেন, সাইডে হেয়ার দিয়ে লিখে দিবেন। হেয়ার এ সমান লোয়ার ডিসকাউন্ট রেট। এ সমান লোয়ার ডিসকাউন্ট রেট। লোয়ার ডিসকাউন্ট রেট কয় পার্সেন্ট? 5%। আর বি, বি সমান হায়ার ডিসকাউন্ট রেট। হায়ার ডিসকাউন্ট রেট কত আমাদের? যেটা প্রশ্নে দেয়া ছিল 10%। এখন সি লাগবে, সি হলো এনপিভি অফ লোয়ার ডিসকাউন্ট রেট। এটার আনসার এইমাত্র বাই করলেন, কত হইলো? 600, কত বলছিলেন? 630। 630। আর ডি যেটা, সেটা হলো এনপিভি অফ হায়ার ডিসকাউন্ট রেট। এনপিভি অফ হায়ার ডিসকাউন্ট রেট। তাহলে এটার মান আসছিল মাইনাসে 9000, কত আসছিল বলেন তো? 9759। 759। তাহলে আমাদের এবিসিডির মান বের হয়ে গেল, এখন মানগুলো এখানে বসানোর পালা। তাহলে এ হলো 5%, 5% মানে 05 লিখতে পারি। আপনারা পার্সেন্টকে ক্যারি করবেন তাহলেও হবে, যদি ডিরেক্ট 5% লেখেন তাহলেও সমস্যা নাই। আর এখানে মান আসলো হলো 630, নিচে 630 মাইনাস 9759 ইন্টু এখানে হলো 0.10 মাইনাস 0.50, 0.10 মাইনাস 0.50, না সরি সরি 05, 05, 0.05 প্লাস 630, আর এই দুটাকে যোগ করেন। 9759 আর হলো 630 যোগ করেন তো কত হয়? 10,389। 10,389। চলেন এবার ভাগ করে গুণ করে ফেলি। অ্যান্সার হবে 630 কে 5.3, মানে টোটাল অ্যান্সার হবে 5.3। একবারে অ্যান্সার? জি স্যার, আচ্ছা একবারে অ্যান্সার বের করলে কি হবে না, নাকি এভাবে করতে হবে? হবে হবে, কেন হবে না? এই আচ্ছা, মানে অনার্স থার্ড ইয়ার এসে এটা হবে না, এটা কোনো কথা নাকি? জিরো কেন পয়েন্ট হবে না? জিরো সিক্স জিরো এখানে জি 0.06, 007। ও একটু এত নেবো স্যার, তিনটা। এতটুকু নিলেই হবে, এত বড় লাগবে না আপনারা, এতটুকু নিলেও চলবে, সমস্যা নেই। তাহলে এখন আমরা কি করবো, এটা যোগ করব স্যার আমি পয়েন্ট। তো গুণ করি নাই, মানে 0.5টা গুণ করি নাই। গুণ করে একবারে বলতে পারি, আচ্ছা সমস্যা নাই। এটা 630 ভাগ 10,389 ইন্টু 0.05, এটা করার পরে অ্যান্সার আসতেছে কত? এটার অ্যান্সার পরে আসতেছে 0.003 আসে নাকি দেখেন তো। জি স্যার। অ্যান্সার কত বললেন জানি? 0.053। অর লিখে এটাকে 100 দ্বারা গুণ করবেন। স্যার হ্যাঁ, 0.05 এর সাথে 003 যোগ করলে তো 0.080 আসে অ্যান্সার।
আচ্ছা, এই অংশের সমস্যা, এই অংশের সমাধানের সমস্যা, না না স্যার, কই স্যার একদম লাস্টের অ্যান্সার। এইখানের অ্যান্সারের সমস্যা হয়েছে। এই মানটা কি ঠিক আছে? 0.003। জি স্যার। স্যার অ্যান্সার তো আচ্ছা, ঠিকই আছে। তাহলে 05 যোগ 0.003, তাহলে অ্যান্সার তো আসে হলো 0.053। হ্যাঁ এটাই তো আসে। যদি ভুল না হয়ে যায় তাহলে তো ঠিকই আছে। স্যার, ও মনে হয় একটা জিরো কম দিছে। স্যার ঠিকই আছে। হ্যাঁ, ঠিক আছে তো। আচ্ছা, তাহলে এটা হইলো অর লেখা। দেখেন, যেখানে ভুলটা হয়েছে সেটা সমাধান করি। এটাকে আমরা অর লিখে 100 দ্বারা গুণ করব। তাহলে 0.053, এটাকে 100 দ্বারা গুণ করে পার্সেন্ট বানায় দিবেন। তাহলে বলেন তো কত পার্সেন্ট হবে? এটাকে 100 স্যার দ্বারা গুণ 5.3। 5.3%। এটা আমাদের আইআরআর এর অ্যান্সার। এখন আমরা এই অঙ্কে কমেন্টস চাইছে যে এখানে কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না, এই সম্পর্কে কমেন্টস চাইছে। এখন আমরা যখন কমেন্টস দিব এটা কোনটা গ্রহণ করব কোনটা করব না, এই কমেন্টস এর ক্ষেত্রে অবশ্যই এনপিবি কে প্রাধান্য দিব। মনে রাখবেন, এনপিবি কে প্রাধান্য দিব যে কোনটা মানে গ্রহণ করব কোনটা করব না, এনপিবি বেস করে করব। দেখেন, প্রথমে যে আমরা 10% দিয়ে এনপিবি করছি সেটা পজিটিভ হয়েছিল না নেগেটিভ হয়েছিল, এটা একটু বলেন আমাকে। পজিটিভ হয়েছিল না নেগেটিভ হয়েছিল? নেগেটিভ। নেগেটিভ হয়েছিল। নেগেটিভ হইলে আমরা এই প্রকল্প গ্রহণ করব না। নেগেটিভ হইলে আমরা প্রকল্প গ্রহণ করব না, তাহলে এটা বাদ। হ্যাঁ, তাহলে আপনারা কমেন্টসটা নেগেটিভলি কমেন্টস দিয়ে দেন। হ্যাঁ, এটাকে নেগেটিভ কমেন্টস দিয়ে দেন সবাই। দ্য কোম্পানি শুড নট অ্যাকসেপ্ট দিস প্রজেক্ট বিকজ এনপিবি এট দ্য রেট অফ 10% ডিসকাউন্টেড ইজ নেগেটিভ। একটু লিখে দেন, কষ্ট করে সবাই লিখে ফেলেন। আমার কি লিখে দেওয়া দরকার আছে? যদি বলেন তাহলে আমি লিখে দিতে পারি। স্যার এখানে তো প্রকল্প একটাই। হ্যাঁ, একটা প্রকল্পই তো, এই ডিস প্রজেক্ট, এই জন্যই তো বললাম ডিস আচ্ছা, প্রজেক্ট। তাহলে তাহলে আমরা যখন আইআরআর বের করব তখন তো প্রত্যেকবারই একটা নেগেটিভ একটা পজিটিভ মানই আসবে, তার মানে কি আমরা কখনোই গ্রহণ করব না? না না, আইআরআর এর বেস করে আমরা কমেন্টস দিব না। আমরা কমেন্টস দিব হলো কিসের উপরে বেস করে? এনপিবির উপরে বেস এনপিভি, করে। কিন্তু এনপিভি তো সবসময় একটা নেগেটিভ একটা পজিটিভই আসবে। না, প্রথম যেটা যেটা প্রশ্নে দেওয়া আছে, আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ও, খেয়াল করেন, আমাদের এই অঙ্কে প্রশ্নে কত পার্সেন্ট দেওয়া ছিল? 10% না? জি। এই যে 10% যেটা, সেটা দিয়ে যে এনপিবি হবে সেটাই হলো অ্যাকচুয়াল এনপিবি। ও আর আচ্ছা। পরবর্তী যে এনপিবিটা আমরা করলাম সেটা হলো আইআরআর তৈরি করার জন্য। আইআরআর ও, করার জন্য যে এনপিবি সেটা বেস করে আমরা কমেন্টস দিব না। ওকে স্যার। আচ্ছা, আরেকটা আছে, সেটা আইআরআর বেস করে আপনি কমেন্টস দিতে পারেন। দেখেন, যদি বলেন না আমি এনপিবি দিয়ে দিতে চাই না, আমি আইআরআর দিয়ে দিতে চাই, তাহলে কি হবে? তাহলে আইআরআর এর পার্সেন্ট আর এই 10% এই দুটোর মধ্যে তুলনা করবেন। দেখেন, ডিসিএফ এর মান, ডিসিএফ এর মান হলো 10% আর আইআরআর বের হলো 5.3%। মনে রাখবেন, আইআরআর ডিসিএফ ডিসকাউন্ট ফ্যাক্টর থেকে আইআরআর বড় হতে হবে যদি প্রকল্প বিনিয়োগ করি, অর্থাৎ প্রজেক্টটা যদি অ্যাকসেপ্ট করি, তাহলে আইআরআর বড় হতে হবে। ডিসিএফ হলো ডিসকাউন্ট ফ্যাক্টর, মূলধনী ব্যয়। মূলধনী ব্যয় হলো কোম্পানি যতটুকু মূলধন বিনিয়োগ করলো 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা বিনিয়োগ করতে যে ব্যয় হয়েছে সেটা হলো ডিসকাউন্ট ফ্যাক্টর। আর ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে অভ্যন্তরীণ উপার্জন হার, আয় হয়েছে 3%। তুমি দেখো তো, 1 লাখ টাকা বিনিয়োগ করতে তোমার যদি খরচ হয় 10 টাকা, আর তুমি যদি ওই প্রকল্প থেকে আয় করো 5 টাকা, তাহলে কি তুমি ওই প্রকল্পে ব্যয় করবা? তুমি বলবা না আমি এই প্রকল্পে ব্যয় করবো না, কারণ আয়ের থেকে ব্যয় বেশি। বুঝতে পারছি? একদম সহজভাবে কি বলতে পারি, যদি এমন হয় ডিসিএফ গ্রেটার দেন আইআরআর, তাহলে কোম্পানি ডাজ নট অ্যাকসেপ্টেড। আবার যদি উল্টা হয় ডিসিএফ লেস দেন আইআরআর, তাহলে অ্যাকসেপ্টেড। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। কিন্তু আমি এতদিন আগে জানতামই না ডিসিএফ মানে হইতেছে বিনিয়োগ ব্যয়। বিনিয়োগ ব্যয়, হ্যাঁ, ডিসিএফ হলো বিনিয়োগ ব্যয়। এটা প্রকল্পের বিনিয়োগ ব্যয়। অর্থাৎ আমরা কি করি দেখো তো, একটা প্রকল্পে যখন বিনিয়োগ করি মূলধনটা সংগ্রহ করি। অর্থায়ন প্রথম কথা বলে কি জানো, নিজস্ব মূলধনকে বিনিয়োগ না করে ধার করা অর্থ বিনিয়োগ করার উপরে তার একটা ফোকাস থাকে, যে আমি বিভিন্ন সোর্স থেকে ঋণ গ্রহণ করব বা যে কোনো সোর্স থেকে টাকা নিয়ে সেটা বিনিয়োগ করব। অর্থায়ন এটাকে বেশি সাপোর্ট করে।
যখন এই যে বিনিয়োগ করব একটা সোর্স থেকে নিয়ে, যে সোর্স থেকে নিব তার তো একটা ব্যয় আছে, সেটাকে আমরা মূলধনী ব্যয় বলবো। এখন এমন হইলো না, তুমি বললা যে না আমি তো স্যার নিব না, আমি তো ঋণ করতে চাই না, আমি আমার যা ব্যবসায় টাকা আছে সেটা দিয়ে আমি করতে চাই। তো তোমার ব্যবসায় টাকা আসলো কই থেকে? তুমি নিজে বিনিয়োগ করছো। তো তুমি এখানে ব্যবসাকে ঋণদাতা, তুমি যেহেতু ব্যবসায় নিজে টাকা দিছো, মূলধন বিনিয়োগ করছো, তাহলে তোমার এই মূলধনটা তুমি ব্যবসায় বিনিয়োগ না করে আরেক জায়গায় তো খাটাইতে পারতা। তাহলে অন্য জায়গায় খাটাইতে পারলে সেটা তুমি তোমার নিজের কারবারে খাটাইছো। এই যে একটা জায়গায় প্রকল্পে বিনিয়োগ করবা তুমি, আর একটা অপরচুনিটি বাদ দিয়ে, সেটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট। হ্যাঁ, তুমি এমন হইতে পারে, আমি তোমাকে এমন বলি, যেমন তুমি চিন্তা করছো আমি ল্যাপটপ কিনবো, একটা দাম হলো 1 লাখ টাকা, তোমার নিজের কাছে 1 লাখ টাকা আছে। তোমাকে আমি বলতেছি তুমি ল্যাপটপ কিনে কি করবা? তুমি বলছো স্যার আমি ল্যাপটপ কিনে একটা গ্রাফিক্স এর কাজ করব, সেখান থেকে আমার মুনাফা হবে। তাহলে আমি গ্রাফিক্স এর কাজ শিখছি, সেখান থেকে আমার মুনাফা হবে, ফ্রিল্যান্সিং করব। তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি যে গ্রাফিক্স এর কাজ করবা 1 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে, তাহলে তুমি বিনিয়োগ করতেছো 1 লাখ টাকা, আর এখান থেকে মাসে মাসে তুমি কত পার্সেন্ট টাকা আয় করবা? তুমি বললা স্যার আমি 10% আয় করব, অর্থাৎ প্রতি মাসে আমাকে 10,000 টাকা ইনকাম হবে। 1 লাখ টাকার 10%, 10,000 টাকা ইনকাম হবে। এখন আমি তোমাকে বললাম তুমি কাজ করো, তোমার এই রাত জায়গা ল্যাপটপ কিনা রাত জায়গা এই কাজ করার দরকার নেই, তুমি 1 লাখ টাকা আমারে হাওলাত দাও, আমি ব্যবসা করি, তোমার আমি মাসে মাসে 12,000 টাকা দিয়ে দিব, তোমার কিছু করার দরকার নেই। দেখো একটা সুযোগ আছে কিন্তু। তাহলে তুমি তোমার প্রকল্পে বিনিয়োগ না করে তুমি কি করবা? তখন বলবা আমি সারা রাত জায়গা ল্যাপটপে কাজ করে মাসে 10,000 টাকা ইনকাম না করে আমি স্যারকে টাকা হাওলাত দিয়ে দিই, স্যার কি করলো না করবো দেখবো না, স্যার তো বলছে মাসে মাসে আমাকে 12,000 দিবে। তখন কি তুমি বলো তো ফ্রিল্যান্সিং এর কাজটা করবা না আমাকে ধার দিয়ে দিবা টাকাটা? আপনাকে ধার দিব যদি না মাইরা দেন। ওইটা তো অন্য বিষয়, যে ওইটা হলো আরেকটা সার্টেনিটি, ওটা অন্য বিষয়। কিন্তু আমার কাছ থেকে সম্পূর্ণ নিশ্চয়তা আছে যে আমি টাকা মারবো না, তাহলে তো তুমি অবশ্যই আমাকে দিবা, তাই না? আচ্ছা আমার কথা বাদ, ব্যাংকে নিয়ে রাখলা, ব্যাংকই তোমাকে বললো তোমার ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং করে 10,000 টাকা মাসে ইনকাম করা দরকার নেই, আমার ব্যাংকে রাখা যাও, আমি তোমাকে 10,000-এর জায়গায় 12,000 টাকা করে দিব। তুমি অবশ্যই বলবা যে আমি এত কষ্ট না করে আমি বিনিয়োগ করব ব্যাংকে। এই যে ব্যাংক থেকে যে বিনিয়োগ করলা, সেখান থেকে যে টাকাটা আসলো সেটাকে অ্যাভয়েড করে তুমি যদি নিজে বিনিয়োগ করো, সেটাকে আমরা বলবো হলো অপরচুনিটি কস্ট। এই যে মূলধনী ব্যয়, এইটাই হলো ডিসিএফ বা ডিসকাউন্ট ফ্যাক্টর। তাহলে আসলে ডিসিএফ হলো মূলধনী ব্যয় ডিসকাউন্ট ফ্যাক্টর। তাহলে বুঝলাম প্রকল্পে বিনিয়োগের খরচ 10% আর বিনিয়োগ থেকে আয়ের হার হলো 5%। তাহলে আয় কম ব্যয় ছোট, তাহলে এই প্রকল্প আইআরআর দিয়েও যদি দাও তাহলেও কি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য না। রাইট, আইআরআর বেস করেও যদি কমেন্ট দিই সেক্ষেত্রেও বলবো গ্রহণযোগ্য না। আবার যদি আমরা কি বেস করে দেই, আমরা যদি এনপিভি বেস করে দেই, যেহেতু প্রথম পার্সনের এনপিভি নেগেটিভ আসছে, সেক্ষেত্রে এটাও গ্রহণযোগ্য না। আচ্ছা তাহলে আমরা এই দুইটা বিষয় শিখলাম আইআরআর এর বিষয়। আমাদের রিস্ক এন্ড রিটার্ন, অর্থাৎ রিস্ক এন্ড রিটার্ন আর এই যে ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 1, তোমাদের প্রথম যে পার্টটা সে পার্টটা আমাদের শেখানো হয়ে গেল, সার্টেনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ, এই 2 ক্লাসে শেষ হয়ে গেল কিন্তু। এখন আমরা সেকেন্ড যে পার্ট আছে সেটা দিয়ে শুরু করব। দেখো তোমরা শীটের 9 নম্বর অঙ্ক দেখো, এই 9 নম্বর অঙ্ক শুরু করব, যেটাকে আমরা বলবো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট অ্যাপ্রোচ, যেটাকে আরএডিআর মেথড বলা হয়। আরএডিআর মেথডের আরেকটা বিকল্প নাম আছে, নামটা কি জানো? ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটা রিস্ক এন্ড রিটার্ন ফার্স্ট ইয়ারে তোমরা শিখছিলা রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টারে। আর রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টারে এটাকে বের করতাম ইআর নামে, ইআর এক্সপেক্টেড রিটার্ন, সেটাকে আমরা এভাবে লিখতাম আরএফ প্লাস বিটা কে এম মাইনাস আরএফ, এই সূত্রটা ব্যবহার করতাম। তাহলে আরএডিআর ফ্যাক্টরেও এই সেম সূত্র। তাহলে এখন এই ই আর এক্সপেক্টেড রিটার্নের পরিবর্তে আমরা লিখবো আর এ ডি আর, এই আরএডিআর। তাহলে আরএডিআর এর সূত্র হলো এই একটা, সেটা কি হলো? আরএফ মানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস বিটা আর কে এম মাইনাস আরএফ, এই হলো বিষয়টা। তাহলে আমাদের ওই সূত্রটাই এখন ব্যবহার করবো। তাহলে আরএডিআর ফ্যাক্টর এই সূত্র অনেক কাজে লাগবে। দেখো তাহলে প্রথম অঙ্ক থেকে শুরু করি, অঙ্ক নাম্বার 9।
এটা বোর্ডের অঙ্ক। এই যে 9 নম্বর যে অঙ্কটা, এটা বোর্ডে আসছে কয়বার জানি, কয়েকবার আসছে। আমি প্রথমে কিছু অঙ্ক শিটে বোর্ডে দিছি, আর কিছু বেসিক অঙ্ক যেটা বই থেকে দিয়ে দিছি। তোমাদের কিন্তু বইয়ের যে অঙ্ক শিটের যে অঙ্কগুলো আছে, সেটা 2-3টা বই মিলাইয়া। তো কমার্স পাবলিকেশনের যে বইটা আছে সেটা থেকেও অঙ্ক দিছি, আবার গিটম্যানের বই থেকেও অঙ্ক দিছি। হ্যাঁ, জ্ঞান বিতান নামক একটা পাবলিকেশন আছে, সেখান থেকেও কিছু অঙ্ক দিছি। মানে যেখানে যেখানে ইম্পর্টেন্ট অঙ্ক মনে হয়েছে সবগুলো তুলে এই শিটটা দেওয়া হয়েছে। এখন যে অঙ্কটা করব সেটা বোর্ডে আসছে, তাহলে আমরা সেকেন্ড অপশনে চলে যাচ্ছি। আরএডিআর ফ্যাক্টর প্রথম যেটা করলাম সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট, সার্টেনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ। এই যে সার্টেনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ এর মধ্যে দুইটা জিনিস কিন্তু শিখলাম, একটা হলো আনএডজাস্টেড রিস্ক এনপিভি, আর একটা হলো অ্যাডজাস্টেড রিস্ক এনপিভি। এই দুইটার ক্ষেত্রে দুইটা পার্সন লাগে, সেগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবা। স্যার একটা দেখ, কথা। যে স্যার, আমরা যে ফার্স্ট ইয়ারে ফাইন্যান্স করছি ওইটার মধ্যে আর এই এই ফাইন্যান্সের মধ্যে তো তেমন কোনো পার্থক্য নেই, তাহলে শুধু শুধু দুইটা কোর্স, তার মানেটা কি? মানে কেন আমরা ফার্স্ট ইয়ার এরকম ফাইন্যান্স করলাম? আছে আছে, আমরা তো প্রথম চ্যাপ্টারটা করতেছি। ওই যে ইবিআইটি এর একটা চ্যাপ্টার দেখলাম, আচ্ছা ওইটাও তো আমি আমরা বলি, করছি। ফার্স্ট ইয়ারে প্রাইম, হ্যাঁ ফার্স্ট ইয়ারে করছি ওই যে ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস করছি। এটার কিছু অংশ করছি, রিস্ক অ্যানালাইসিসটা হালকা পাতলা আমি করাইছি তোমাদের। আবার দেখো, আরেকটা হলো যে ওই যে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার যেটা বললে, এটাও ছিল আমাদের আর কি। আমাদের আসলে যে বইটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মাদার বই হলো ম্যানেজারিয়াল ফাইন্যান্স। বুঝতে পারছো? এটা হলো মাদার বই। আমরা যখন পড়ছি ম্যানেজারিয়াল ফাইন্যান্স পড়ছি, আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নামে বই পড়িনি। তা ম্যানেজারিয়াল ফাইন্যান্স বইয়ের একটা বেশ বড়, একটা বিশাল বড় একটা বই, যেটার মধ্যে 28টা 29টা চ্যাপ্টার আছে। এটা আমরা ওই যে কি বলে এই সেই 2000 সালের পরে আমরা এই চ্যাপ্টার করছি। হ্যাঁ, 2000 সালে যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তখন আমরা বইয়ের মধ্যে 28টা 29টা চ্যাপ্টার ছিল। পরে ন্যাশনাল ভার্সিটি কি করছে, যে ম্যানেজারিয়াল ফাইন্যান্স বইটা ভাইঙ্গা 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 4টা 5টা বই করছে। বুঝতে পারছো? 6টা 7টা অধ্যায় করে করছে। এখন কোন কোন চ্যাপ্টার তারা রিপিট করে রাখছে। যেমন এই যে চ্যাপ্টারটা করতেছে, এটা ফিনান্স বইতে করলা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই থার্ড ইয়ারের বইতে করতেছে তোমরা। আবার এটার একটা অংশ যে আইআরআর এনপিবি পে ব্যাক পিরিয়ড, এই অংশটা আবার তোমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ বইয়েও করবা। কিছু কিছু জিনিস রিপিট আছে। আবার এই যে তোমরা নিউ থার্ড ইয়ার, তোমরা যখন ফোর্থ ইয়ারে উঠবা না, থার্ড ইয়ারের 70% পড়া ফোর্থ ইয়ারে বিভিন্ন বইতে রিপিট পাইবা। এখন এগুলো মানে একটা ঘুষালো না হইলে যা হয় আর কি, সিলেবাস না হইলে। তোমরা যেহেতু ন্যাশনালে পড়ো, সিলেবাসের মধ্যে এরকম রিপিট অঙ্ক থাকবে, এটা কিছু করার নাই, মেনে নিতে হবে। এটার বাইরে আরো অনেক অঙ্ক আছে যে অঙ্ক তোমরা পাও নাই, যেগুলো পাও নাই। হ্যাঁ, মার্জিনের অঙ্ক আছে, অ্যাকুজিশনের অঙ্ক আসলো আগে, আমরা এখনো অ্যাকুজিশনের অঙ্ক আছে, যারা প্রফেশনাল বিবিএ করে ওদের আছে, আমরা ওদেরকে করাইতেছি। তোমাদের রিপিট অঙ্ক আছে, মাইনা নিতে হবে, অনেক অঙ্ক রিপিট আছে, মানতে হবে। এখানে একটা সুযোগও আছে যে রিপিট অঙ্ক আছে, অল্প থেকে করে শেষ করতে পারি, কিছু করার নাই। আচ্ছা, তাহলে তোমরা চলো পরের রিকোয়ারমেন্টটা, অঙ্কটা, পরের মেথডটা শুরু করি, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট মেথড, যেটা অ্যাপ্রোচ। হ্যাঁ, কারো সমস্যা আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা সামনে করা শুরু করি। না স্যার, সমস্যা নেই। নাই, তাহলে কারো কোশ্চেন নাই, তাহলে তাহলে শুরু করি। দেখো কি বলছে, আবরার এন্টারপ্রাইজ ইজ কনসিডারিং ইনভেস্টমেন্ট ইন ওয়ান অফ দ্য মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। আবরার এন্টারপ্রাইজের একটা প্রকল্পে বিনিয়োগের কথা বলেছে। যেহেতু এটা মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট বলছে, পরস্পর বর্জনশীল প্রজেক্ট, এ অ্যান্ড বি দুইটা প্রজেক্ট, একটা হলো এ প্রজেক্ট এ, একটা মিউচুয়াল বলার কারণে বুঝতে হবে এই প্রজেক্ট এ আর বি থেকে যে কোনো একটা গ্রহণযোগ্য আর একটা বর্জন। এই গ্রহণ বর্জন বিষয়টা এখানে দেখাতে হবে। দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল কে এর মান, এটা হলো 15%। আর বলছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আর এফ এর মান 10%। দুইটা পার্সেন্ট পাইলাম, একটা হলো কস্ট অফ ক্যাপিটাল আর একটা হলো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন।
কস্ট অফ ক্যাপিটাল যেটা আছে ফার্ম, সেটাকে আমরা কেএম বলি এই অঙ্কের জন্য। আর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা আরএফ, রিস্ক ফ্রি ঝুঁকিমুক্ত আয়ের হার। এরপর বলছে দ্য ফার্ম হ্যাজ gathered the following cash flow and risk index data for each project। দুইটা প্রজেক্টের তথ্যগুলো দেওয়া আছে, প্রজেক্ট এ প্রজেক্ট বি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 15,000 টাকা আর হলো 11,000 টাকা। ইয়ার দেওয়া আছে, ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে বিভিন্ন ভাবে। 1 থেকে 4 বছর দেওয়া আছে। রিস্ক ইন্ডেক্স বিটা, রিস্ক ইন্ডেক্স যে বিটার মান দেওয়া আছে, রিস্ক ইন্ডেক্স কিন্তু আরআইও বলে। দেখো আমি এখানে বিটা লিখছি, তোমরা যদি কখনো দেখো আর আই, তাহলে ঘাবড়ানোর কিছু নাই, একই কথা। আর বিটা বিষয়টা কি এটা তো মনে হয় তোমরা জানো, সামনে আমি আরো প্রয়োজনে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম বছরে দেখো প্রজেক্ট এ তে যে মানগুলো দেওয়া আছে সবগুলো ইকুয়াল মান, সিএফএটি সবগুলো মান ইকুয়াল, দেখছো 6,000 টাকা। আর পরে যেটা দেওয়া আছে সেটা আনইকুয়াল। তার মানে এই অঙ্ক থেকে দুইটা বিষয় শিখবো, একটা ইকুয়াল আর একটা আনইকুয়াল। এরকমের অঙ্ক যতগুলো থাকবে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো, বাসায় করবা। 1 নম্বর রিকোয়ারমেন্ট, 3টা রিকোয়ারমেন্ট চাইছে। প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা বলা হয়েছে ফাইন্ড দ্য এনপিভি অফ ইচ প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টের এনপিভি বের করতে বলছে ইউজিং দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটালের পার্সেন্ট ব্যবহার করে। দেখো ওই যে কস্ট অফ ক্যাপিটাল অঙ্কের শুরুতে ছিল 15%, এইটা ব্যবহার করে আমাদের অঙ্ক করতে বলছে। এই যে কস্ট অফ ক্যাপিটাল ব্যবহার করতে বলছে, এটার মানে কি জানো? আনঅ্যাডজাস্টেড রিস্ক, এটাকেই বলবো আমরা আনঅ্যাডজাস্টেড এনপিভি। তাহলে যদি পরীক্ষায় এমন বলতো ফাইন্ড আউট দ্য আনঅ্যাডজাস্টেড এনপিভি, তাহলেও বুঝবো কস্ট অফ ক্যাপিটাল বের করবা। বি নাম্বার রিকোয়ারমেন্ট বলা হয়েছে ডিটারমাইন দ্য আরএডিআর, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড ইউজিং দ্য সিএপিএম, সিএপিএম মডেল অনুযায়ী এটা বের করতে বলছে। 3 নম্বর রিকোয়ারমেন্ট ইউজিং দ্য আরএডিআর, এই যে আরএডিআর ব্যবহার করে ফর ইচ প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টের ডিটারমাইন ইটস রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি। তাহলে এ, বি আর সি, 3টা রিকোয়ারমেন্টের মধ্যে প্রথম রিকোয়ারমেন্টটা হলো আনঅ্যাডজাস্টেড এনপিভি, 3 নম্বর রিকোয়ারমেন্ট হলো সি নাম্বার রিকোয়ারমেন্ট অ্যাডজাস্টেড এনপিভি, আর 2 নম্বর আরএডিআর ফ্যাক্টর বের করতে বলছে। আমাদের যদি এমন হইতো এ আর সি চাইছে, বি চায় নাই, তাও তোমাকে করে নিতে হইতো। এবার বলছে হুইচ প্রজেক্ট ইজ প্রেফারেবল ইন দিস সিচুয়েশন, এই বর্তমান পরিস্থিতির উপরে ডিপেন্ড করে কোন প্রজেক্টটা গ্রহণযোগ্য এটা দেখাইতে বলছে, কোনটাকে আমরা অগ্রাধিকার দিব। চলো তাহলে প্রথম থেকে শুরু করি। রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট এ, আনঅ্যাডজাস্টেড এনপিভি বাই করতে বলছে। তাহলে লেখো ক্যালকুলেশন অফ এনপিভি। এনপিভি দুইটা প্রজেক্ট, একটা হলো প্রজেক্ট এ, একটা প্রজেক্ট বি। প্রজেক্ট এর মানগুলো সমান, প্রজেক্ট বি এর মানগুলো অসমান। এটা মনে রাখবো, প্রজেক্ট এর মানগুলো সমান। সমানের জন্য ছক করার দরকার নাই, ছক ছাড়াও হবে। আর যদি বলো না আমি ছক করে করব, তাহলেও হবে, কোনো সমস্যা নাই। আমি লিখি প্রজেক্ট এ, প্রজেক্ট এ লেখো উই নো এনপিভি। এনপিভির জন্য সূত্র হলো সিএফএটি ইন্টু 1/r মাইনাস এনসিও। একটু বড় করে লিখে দিই, মাইনাস এনসিও। এই হলো সূত্রটা। এই সূত্রের প্রেজেন্টেশন কিন্তু অনেক ভাবে হইতে পারে। যদি কেউ এভাবে না লিখে অন্যভাবে লিখে তাহলেও হবে। যদি কারোর ক্ষেত্রে দেখো যদি এইভাবে লিখছে সিএফএটি, এটা লিখে এখানে লিখছে আর, আবার এখানে লিখছে 1 - 1 + r পাওয়ার n মাইনাস এনসিও। ঘাবড়ানোর কিছু নাই, এটা এটা সেম। বুঝছি না, বুঝি নাই? তাহলে এটার বিকল্প প্রেজেন্টেশন এটা। তুমি যদি এইভাবে লিখো তাতেও হবে, এইভাবে লিখো তাতেও হবে। তোমাদের কাছে দেখো কোনটা সহজ মনে হয়, যেটা সহজ মনে হয় সেটা করব। সবগুলোর মান সেম দেওয়া আছে। আর যদি এভাবে না হয়, এভাবে ভালো না লাগে, তাহলে অন্যভাবেও করতে পারি। এটা ছাড়া আরো একভাবে করা যাবে, ছকাইকাও করা যাবে। চলো মানগুলো বসাই দিই। এটা যেহেতু প্রথম লিখছি, এটার ভিতরে মানগুলো বসাই। সবগুলোর মান 6,000। এখন এটার মানের ক্যালকুলেশন করব। 1, আর ইসের মান কত বলতো? কস্ট অফ ক্যাপিটাল কয় পার্সেন্ট? 15%।
0.15 মাইনাস 1.15, 1+15। আয়ুষ্কাল কয় বছর এই অঙ্কের? 4 বছর। 4 বছর, রাইট। এটাকে সমাধান করলে অ্যান্সার চলে আসবে। এখন যদি যেটা আমি এখানে লিখলাম, এই যে এইটা লিখলাম, যদি কও যে না এভাবে করবে, তাহলে কিভাবে করব বলো তো? এনপিভি সমান সূত্রটা এভাবে লিখবো, উপরে লিখবো 6000, নিচে লিখবো 0.15, সেকেন্ড ব্র্যাকেট দিয়া 1 মাইনাস, এখানে লিখবো 1+0.15, এখানে হলো 4000, মাইনাস হলো 15000। এখন এইভাবে এইভাবে প্রেজেন্টেশনে কোনো সমস্যা নাই, যেভাবে ভাল লাগে করে ফেলবা। এটাকে একটু ক্যালকুলেশন করো সবাই। চলো আমরা ক্যালকুলেশনটা করি। প্রথমে 6000 যা আছে তাই লিখি, এইটুকু করে একবারে বসাই দিতে পারো, অথবা একবারে 1/15, 1/0.15, এটাকে অ্যান্সার করলে আসে হলো 6.6667। এরপরে মাইনাস, এতটুকু একবারে করে ফেলবা কেমনে? 1/ব্র্যাকেট 0.15 ব্র্যাকেট 1.15 পাওয়ার কত 4 ব্র্যাকেট শেষ। এটা এটা করার পরে অ্যান্সারটা কত আসে বলো তো? 3.1 9 স্যার। করে ফেলছো? জি স্যার। কত বলো তো? 3. 3.81 চারটা সংখ্যা বলো। 3.8 বুঝা যাচ্ছে না, আচ্ছা আমি করে নিই। স্যার 3.812। 812, আরেকটা সংখ্যা বলতে পারি? স্যার আসলে আসছে হচ্ছে 3.8116। তাহলে 116 লিখি। কেন লিখবো? এখানে আমি 4টা লিখে ফেলছি, বুঝছো? তাই তোমাদের আচ্ছা কাছে বলছি যে এটা করো ওই লেখেন সমান ভাবে। 6 এর পর এ পাশে 4টা, এ পাশে তুমি কমায় নাও, সমস্যা নাই, সমস্যা নাই, এটা কমায় নিতে পারো। চলো এটা এটা বিয়োগ করব আর এটা গুণ করব, তাহলে 6000 গুণন এটা এটা বিয়োগ করব। 6.6667 মাইনাস 3.8116, এটা হইল 6.6667 মাইনাস 3.8116, এটার অ্যান্সার হলো 2.8551, আর এটা হলো 15000। 6000কে এখন গুণ করব, 2.8551, অ্যান্সার হলো 17131। আমি কি ঠিক লিখছি দেখো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, 17131। এটা যদি হয় তাহলে বিয়োগ করলে হয় 2000, 131। 2131। এটার আনসার 2131 আসছে, পজিটিভ আসছে 2131। এটা আমরা এরকম আহ, এটা এই সূত্রটা মনে হয় বুঝছো, এটা হলো টাইম ভ্যালু অফ মানির সূত্র, অর্থের সময় মূল্য, প্রেজেন্ট ভ্যালুর সূত্র। এখন এটা এইভাবে না করে যদি ছকে করো তাহলেও করা যাবে, কোনো সমস্যা নাই, এভাবে করতে পারি। তবে যেহেতু প্রতি বছরের মান সমান, তাই আমাদের ছক লাগে না, ছক ছাড়া ডিরেক্ট করতে পারতেছি। আচ্ছা চলো তাহলে সামনের দিকে আগাই, পরের রিকোয়ারমেন্টের দিকে আমরা যাই। কারো কোশ্চেন থাকলে সাথে সাথে বইলো যে এটাই সমস্যা, ওইটা আমি করাই দিচ্ছি তাহলে। চলেন পরের রিকোয়ারমেন্ট, আমরা প্রজেক্ট বি তে যাব। প্রজেক্ট বি, প্রজেক্ট বি। এখন প্রজেক্ট বি তে আমরা যে মানটা করব সেটা ছকে করি বা ছক ছাড়া করি, সেটা ইচ্ছা তোমাদের। যদি আমরা ছকে করি তাহলে 4 কলামের ছক করব, 1 2 3 4, এই 4 কলামের ছক। প্রজেক্টের আয়ুষ্কাল আসলে 3টা, যোগ করব, অ্যান্সার করে ফেলবো, অ্যান্সার হয়ে যাবে। চাইলে আমরা এখানেও একবারে শেষ করে দিতে পারবো এরকম, এই যে একবারে এখানেও করে দিতে পারবো।
তাহলে এটা হলো প্রজেক্ট বিটা করলাম, ক্যালকুলেশন অফ এনপিভি ইয়ার 1 2 3 4 4 বছর। সিএফএটি গুলো বলো, প্রজেক্ট বি এর সিএফএটি কত আসছে? প্রথমটা কত? 6,000, 6,000, 4,000, 5,000, 6,000, 5,000, 2,000, 6,000, 4,000, 5,000, 2,000, এটা হলো প্রজেক্ট বি এর মান। ডিসিএফ 15%, আর 15% বের করার সূত্র 1 সমান ভাগ 1.15। এখন বারবার সমান দিয়ে আনসার বাই করে ফেলি, চলো। 1 সমান ভাগ 1.15, তাহলে আগে দিব 1, তারপরে সমান সাইন, তারপরে ভাগ সাইন, তারপরে 1.15। তাহলে অ্যান্সার আসলো প্রথমটা 870। 870। এরপরে আসলো হলো 0.756, এটা সমান দেওয়ার পরে আবার সমান দিলে পরের অ্যান্সার 658। আবার সমান দেওয়ার পরে হলো 572। চলেন এটার মান এসে বললো, এখন আমরা গুণ করি। চলেন 4 জনে 4টা গুণ করেন। 2,000 ইন্টু 572, আমি শেষেরটা করছি, 1,144 টাকা। একটু স্যার চেক প্রথমটা করে। 5,220, 5,220, এটার নাম পিভি। 3,024, 3,024, 3,290, 3,290। চলো এটা যোগ করে ফেলি। টোটাল পিভি মাইনাস এনসিও 12,678, 13,678। স্যার 12,000, 12,000, 12,678। আচ্ছা, এরপরে টোটাল পিভি হয়ে গেল, এটা থেকে ইনভেস্টমেন্ট বাদ দিব। ইনভেস্টমেন্টকে আমরা এনসিও বলি। এনসিওর মান এলো এই অঙ্কে 15,000। বিয়োগ করে দেন, তাহলে এনপিভি বের হয়ে গেল। শখের মধ্যেই করে ফেলছি। নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি, এটা হলো নেট প্রেজেন্ট ভ্যালু। শখ সারা যদি করেন তাহলে সূত্র দিয়ে করবেন, এখানে ভালো না লাগলে এভাবে করবেন। চলেন তাহলে এটার আনসারটা আসলো 12,678 মাইনাস মাইনাস 15। স্যার 11,022। 2,322, স্যার বুঝি নাই। প্রজেক্ট বি এর ইনভেস্টমেন্ট তো 11,000। প্রজেক্ট বি এর ইনভেস্টমেন্ট 11,000। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রজেক্ট বি এর ইনভেস্টমেন্ট 11,000, তাহলে অ্যান্সার আসলো 678। স্যার 1,678 হবে না? 1,678। এখন এটা আমি শখের মধ্যে করে ফেলছি। যদি বলেন যে না আমি এতটুকু কইরা এখানে ক্লোজ করে দিব, তারপরে আবার ওইভাবে লিখবো, তাহলে কি সমস্যা আছে? আচ্ছা, এতটুকু তো করলাম, এটা শেষ। সবার কি তোলা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হয়েছে। আমরা চাইলে এটা এভাবেও করতে পারতাম। কেমনে দেখেন তো? যদি এভাবে করেন কোনো সমস্যা নাই, প্রেজেন্টেশন আপনাদের উপরে ডিপেন্ড করবে। টোটাল পিভি এখানে শেষ করে দিলেন, তারপরে আবার এই ছকের পরে লিখলেন যে উই নো এনপিভি সমান টোটাল পিভি মাইনাস এনসিও। টোটাল পিভি 12,678, এটা হলো 11,000। বিয়োগ করলে এটার অ্যান্সার আসে 1,678 পজিটিভ। যদি এইভাবে প্রেজেন্ট করে দেন তাতেও সমস্যা নেই, এভাবে প্রেজেন্ট করেন তাতেও কোনো স্যার সমস্যা নেই। ক্যাশ ইনফ্লো যদি সমান থাকে তাহলে ছকের মাধ্যমে কিভাবে করব? ছকের মাধ্যমে কিভাবে করবা? আচ্ছা, এটা একটা কথা। যেমনে সবসময় করো অমনি। আচ্ছা দেখো, এটাও সহজ, এটা উঠানো হয়েছে, আমি এটা মুছে ফেললাম। হ্যাঁ, যদি সমান হয় তাহলে একবারে কিভাবে করবা? সমান হলে একবারে করাটাও সহজ। সেটা এরকম দেখো, উম এই যে খেয়াল করো, এই যে ছকটা তখন এরকম ছোট একটা ঘর হবে যদি সমান একসাথে করতে যাও। এই যে 4 কলামের ছক, তখন একবারে করব। এখন ইয়ার, এটা হলো সিএফ এটি, এটা হলো ডিসিএফ, আর শেষে হলো পিভি।
এখন এখানে কি করব, 1 থেকে 4 একবারে লিখবো, এটা 4 বছর না, 4 বছর। আর এখানে লিখবো 6,000। হ্যাঁ, আর এখানে মানটাই না বসাই দিব। এই যে 3 বছরে 4 বছরের মান বের হয়েছে না, তোমাদের যে মানটা বের হইলো বলো তো, কত কত বের হইলো জানি মানটা? পয়েন্ট পয়েন্ট 870, এইট সেভেন জিরো 0.756, সেভেন ফাইভ সিক্স 0.658, 658 0.572. 572। আচ্ছা, এটাকে একটু কষ্ট করে যোগফল করে আমাকে বলো। দেখো 2 পয়েন্ট কত আসে? 2.856। 856। তুমি দেখো একটু আগে প্রজেক্ট এতে যখন করলা এইটাই বের করছি, দেখো 2.856। দেখছো মিল পাইছো? জি স্যার। হ্যাঁ, এখন 6,000 ইন্টু 2.856, এটা করার পরে দেখো এই যে 17,136 চলে আসছে। এখন বুঝছো কেমনে আসলে? তাহলে এই এই যেটা করলাম এটাকে কি করলাম বলতো, ওই যে পিবিআইএফ এ 1/r এই অংশটা যে করলাম সূত্রটার মধ্যে, ওই অংশটাই আসলে এইটাই হলো এইটা। ও আচ্ছা স্যার, এটাই বেশি সোজা, ওইটা যেমন অনেক কঠিন লাগে, এটা ক্যালকুলেশন তো ভুলে স্যার যাই আগেও বারবার। শিখাইছিল। জি জি। আরে তোর মনে নাই গা। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পারছি তো। তাহলে এভাবেও করা যায়, এটা তোমাদের ইচ্ছা, যেভাবে চাও করতে পারো। আমরা যেহেতু আগেই শিখাইছি এটা, সমস্যা নেই। এটা মুছে ফেললাম, তাহলে আমরা সবকেও করতে পারি। আচ্ছা যাই হোক, চলো সামনের দিকে আগাই। পরবর্তী রিকোয়ারমেন্ট। স্যার একটু আপনার রুমটা দেখি তো, যে রুমে পড়ান। এটার ভিতরে অনেক কিছু ই করা। এটার ভিতরে আমি 3টা 4টা ইয়ে দেখতেছি। ধরো তোমাদের আমি এক সাইডে, আমি তো বোর্ডে লিখে করাচ্ছি তোমাদেরকে যখন আমি এই করাই, অনেক সময় আমার পিছনে আবার স্মার্ট বোর্ড আছে, পাশে আমার বড় একটা কম্পিউটারের স্ক্রিন আছে, মনে হয় স্ক্রিনটা একটু দেখছো। জি স্যার। তারপরে আমি একটা ডিভাইসে তোমাদেরকে ভিডিও সাপ্লাই দিতেছি, এটা হলো একটা দিয়া, যেটা দিয়ে ভিডিও দিচ্ছি ওটার ভিতরে দেখো মিউট করা, ওটা দিয়ে অডিও যায় না। আবার অডিওর জন্য আরেকটা ডিভাইস, রেকর্ডিং এর জন্য আবার আরেকটা রাখছি। 4টা 5টা অপশন সেট আপ করে তারপরে অনলাইন ক্লাস করাইতেছি। যদি একটা দিয়ে সব করাই না, তাহলে আগে পরে হয়ে যাবে সব। পুরাই নাসা আচ্ছা সেটআপ। তাহলে এটা একটু হয়ে গেছে। আচ্ছা, লেখাগুলোকে ক্লিয়ার দেখো কিনা দেখো তো। জি আমার স্যার, জি যেহেতু স্যার। একদিন স্মার্ট বোর্ডে ক্লাস করেন। ঠিক আছে, তো আমি আসলে লেখাটা এখন গোলা দেখতেছি। আমরা একদম ক্লিয়ার দেখতেছি। আচ্ছা, তোমরা ক্লিয়ার দেখলেই হইলো, আমার এখানে গোলা থাক, সমস্যা নাই। যাই হোক, চলেন তাহলে শুরু করে পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক কই গেল? একটু দাঁড়ান, পরবর্তী অঙ্ক, ও এই অঙ্কটার পরবর্তী অংশে যাব আমরা। আমরা পরবর্তী রিকোয়ারমেন্টে যাব, যে রিকোয়ারমেন্টটা আমরা এখনো করিনি। দেখেন 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে আরএডিআর ফ্যাক্টর বের করতে। যতটুকু করি ততটুকু বুঝে করি, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ সমস্যা হবে না। তাহলে আরএডিআর ফ্যাক্টর আমরা এখন বের করব। দেখেন তাহলে আরএডিআর ফ্যাক্টর, তাহলে আরএডিআর ফ্যাক্টর হলো রিকোয়ারমেন্ট টু রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট ফ্যাক্টর। রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট ফ্যাক্টর করব। লেখেন উই নো
আর এ ডি আর, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট। এখন যেহেতু কম এনে প্রজেক্ট দুইটা, দুইটা প্রজেক্টের মধ্যে প্রথম প্রজেক্টটা কি বলেন তো? প্রথম প্রজেক্টের নাম কি ছিল জানি? স্যার প্রজেক্ট এ। প্রজেক্ট এ, তাহলে একবারে এখানে লিখে দিই, বুঝবেন তো? জি স্যার প্রজেক্টে সূত্র লিখবো আর এফ প্লাস বিটা, আর এখানে লিখবো কে এম মাইনাস আর এফ, আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ, এটা হলো সূত্র। এখন আমরা কি করব, এটার ভিতরে মানগুলো বসাই দিব, আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। চলেন মানগুলো বসাই। বলেন আর এফ এর মান কত এই অঙ্কে? 10%। 10% কে 0.10। প্রজেক্ট এর বিটার মান বলেন, দেখেন প্রজেক্টের বিটার মান দেয়া আছে 1.80। 1.80। 1.80, আর কে এম ছিল 15%, 0.10। এটাকে সমাধান করে ফেলি, প্রজেক্ট এ শেষ। এটাকে সমাধান করেন, অ্যান্সার বাই করে ফেলেন। 1.8, 1.80, স্যার 0.19। একবার অ্যান্সার। হ্যাঁ একবার অ্যান্সার। আচ্ছা, তাহলে বসায় দেন 0.19, অর লিখে 100 দ্বারা গুণ করে কত পার্সেন্ট লিখবো তাহলে? 19%। 19%। আচ্ছা, তাহলে প্রজেক্ট এ করলাম, এখন আমরা প্রজেক্ট বি করব। আর এ ডি আর ফ্যাক্টরের প্রজেক্ট বি একই রকম ভাবে আর এ ডি আর বি প্রজেক্ট, আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। এখন আমরা এটার মানটা বসাবো। আর এফ এর মান 10, বিটার মানটা বলেন এটার। 1। প্রজেক্ট বি এর বিটার মান, বিটার মান 1। প্রজেক্ট বি এর বিটার মান 1। স্যার এটা 15% অ্যান্সার। 0.15 অর লেখা 15%। তাহলে দুইটা প্রজেক্ট হইলো, দুইটা প্রজেক্টে 15% মান বের হয়ে গেল। এটা করলাম। এখন রিকোয়ারমেন্ট সিতে দেখবো। রিকোয়ারমেন্ট সিতে আমাদের যা বলছে, এই সেম জিনিসটা আরেকবার করতে বলছে, যেটা রিকোয়ারমেন্ট ওয়ানে করছি সেটাই আবার করব, তবে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট দ্বারা। এই রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট যেহেতু ব্যবহার করব, তাহলে বুঝবো এটা হলো সার্টেনিটি অ্যাপ্রোচের মতোই কাছাকাছি, শুধু ফ্যাক্টরের মানটা দেয়া নেই। তাহলে এতটুকু তোলা হয়েছে সবার, মুছে ফেলি। জি স্যার। এখন রিকোয়ারমেন্ট সি, দুইটা প্রজেক্ট আছে। প্রথম প্রজেক্টটা হলো প্রজেক্ট এ, এটা আবার কি দেখা যায় না? চলেন তাহলে প্রজেক্ট এ, প্রজেক্ট এটা করি। প্রজেক্ট এর জন্য আমরা লিখবো উই নো, একটু আগে যা লিখছি তাই, কোনো সেম চেঞ্জ হবে না। এনপিভি সমান সিএফএটি 1 মাইনাস 1 আর, মাইনাসটা তো এখানে হবে, আচ্ছা এটা উপরে লিখি, 1 ডিভাইডেড আর 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস এনসিও। এটার মান 6000 ছিল না? এটার মান আসলো 19। এটার আয়ুষ্কাল 4 বছর, 15,000 টাকা। স্যার এই 19% কইতে পাইলেন? এই যে রিকোয়ারমেন্ট 2 তে না বাই করলাম,
এটা কি স্যার রিকোয়ারমেন্ট 2 তে দেখো তো বাই করছি। স্যার এই মান দেয়া করতে হবে আমাদের তো দেখ- হ্যাঁ রিস্ক ফ্রি হ্যাঁ আরএডিআর ফ্যাক্টর ব্যবহার করতে বলছে, রিকোয়ারমেন্ট সি খেয়াল করো। ও স্যার রিকোয়ারমেন্ট সি তে খেয়াল করো, বলছে আরএডিআর ফ্যাক্টর ব্যবহার করতে। হ্যাঁ বলো, আবার বলো। স্যার এই কোশ্চেনটাতে কি চাইছে বুঝি নাই। আচ্ছা কোশ্চেনটা খেয়াল করো, ইউজ ব্যবহার করো আরএডিআর ফ্যাক্টর, আরএডিআর রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট ব্যবহার করে ইচ প্রজেক্ট প্রত্যেকটা প্রকল্পের টু ডিটারমাইন নির্ণয় করো ইটস রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি, ঝুঁকি সমন্বয়করণের মাধ্যমে প্রকল্পের নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। আর ঝুঁকি সমন্বয়করণ মানেই হলো আরএডিআর যে ব্যবহার বের করছি সেটাকে সাথে ইনক্লুড করে দিতে হবে। এখন রিকোয়ারমেন্ট বি তে আমরা আরএডিআর বের করলাম, কিন্তু রিকোয়ারমেন্ট বি তে আরএডিআর আর এ প্রকল্পে কত বের করছিলাম 19%, আর বি প্রকল্পে কত বের করছি 15%। 15%। তাহলে এ প্রকল্পে 19%, বি প্রকল্পে 15%। এই যে দুইটা মান বের করছি, এই দুইটা মান বেস করে আমাদেরকে এই এনপিভি আবার বের করতে বলছে। তাহলে যেহেতু প্রজেক্ট এ করা শুরু করছি, তাহলে প্রজেক্ট এর সূত্র লিখছি, আর এই যে মানটা আছে প্রজেক্ট এর আরএডিআর, এই আরএডিআরটা 19 বসাই দিছি। বুঝতে পারছি এবার? আবার সেম একই রকম ভাবে প্রজেক্ট বি তে যেভাবে করছিলাম একদম সেম টু সেম বি করতে হবে। আচ্ছা স্যার বি যদি একদম সেম টু সেম। যদি আরএডিআর না থাকতো বল, তাহলে আমরা হচ্ছে 10% ধরতাম। এটা আর কেন ধরতাম? ওটা তো রিকোয়ারমেন্ট 1 এ তো চলেই গেছে। ও আচ্ছা, হ্যাঁ ওই হ্যাঁ যে ওটা রিস্ক তো ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট, রাইট রাইট। অ্যাডজাস্টেড বললে রিস্ক ফ্রি রেট। আমরা প্রথম ক্লাসে মনে হয় তোমাদের শিখাই জি নিয়েছিলাম স্যার। যে অ্যাডজাস্টেড বললে আরএফ দ্বারা করতে হয়, আর আনঅ্যাডজাস্টেড বললে কেএম দ্বারা মানে কস্ট অফ ক্যাপিটাল দ্বারা করতে হয়। চলো এটা সমাধান বাই করো। তাহলে অতটুকু তো হয়ে গেল, এই অংশের অ্যান্সার বাই করব আমরা। এটা ক্যালকুলেট করে আমাকে 2.39। এই 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 ব্র্যাকেটের মধ্যে জি পুরোটা স্যার, অ্যান্সার জি স্যার। 2.2 2.639 639। 2.639, হ্যাঁ 639। হ্যাঁ স্যার, এই যে 2 এর আচ্ছা 2 তাহলে পয়েন্ট বিয়োগ পরে করো, একটা 2 আছে, এটা ওটা গুণ হবে করে না। বিয়োগ করো, গুণফল কত আসে? 15,832। 2.6 হবে তাই তো? জি জি, 2.639। এখানে অ্যান্সার হলো 15,832। এবার বিয়োগ, হ্যাঁ এখন তাহলে বিয়োগ করলে অ্যান্সার আসলে হলো 832 টাকা। এই হইলো এটার অ্যান্সার 832। আচ্ছা স্যার এখানে যে আমরা স্যার তো নাই। তোমরা কি পাইছো? আমার এখানে মনে হয় আজকে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হয়। আমার মনে হয় এর সমস্যা দিচ্ছে। তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। জি স্যার। ও, আমি কিছুই শুনতে পাইতেছি না। এই যে মাত্র ক্লিয়ার হইলো, এতক্ষণ আমি অনেক কিছু কইয়া ফেলছি। স্যার হুম, আমরা যখন এনপিভি বের করবো প্রত্যেকবার কি নেগেটিভ পজিটিভ লিখতে হবে নাকি এখন যেরকম লিখেন না এরকম না লিখলেও চলবে? লিখে দিবা, হুম, সব সময় লিখে দিবা। আচ্ছা। নেগেটিভ পজিটিভ সব সময় লিখে দিবা। তাহলে এটা হইলো, চলো এখন আমরা পরের অংশটা দেখব। প্রজেক্ট এ তো শেষ, প্রজেক্ট এ বের করা শেষ হয়ে গেল, এখন আমরা প্রজেক্ট বিটা করব। প্রজেক্ট বি, দেখো প্রজেক্ট বি এর আরএডিআর কত বের হয়েছে? 15%। 15%। আচ্ছা এই অঙ্কে কস্ট অফ ক্যাপিটালও কয় পার্সেন্ট? 15% সেম। মিলে গেছে।
তার মানে বুঝছো তো, ওই ছকটা দেখে দেখে তুইলা দিলেই হইব। ওইটা আজকে তুলে দিলেই হইব, প্রজেক্ট বি। ওটা করার দরকার আছে দেখো তো, যদি না প্রয়োজন না হয় তাহলে আমি করাবো না। স্যার দরকার নাই। একদম সেম টু সেম, একদম হুবহু তুইলা দিবা, কারণ কেন, মান মিলে গেছে। কারণ কস্ট অফ ক্যাপিটালও 15, এটাও 15, তাহলে মানের তো পরিবর্তন হবে না, সেম টু সেম হবে। একদম হুবহু তুলে দিলেই হয়ে গেল। এটা একদম মিলে গেছে, হুবহু তুইলা দিছে। মানে স্যার উত্তরটাও তো সেমই হবে তাইলে না? হ্যাঁ, একদম সেম হবে, এই জন্য বলতেছি যে এই করা দরকার নেই, সেম হবে একদম হুবহু। তাইলে স্যার আর করা লাগবে না এটা। রাইট, করার দরকার নেই। আচ্ছা তাহলে আর আমরা এটা এটা তোমরা কইরা আমাকে এই করো, স্যার কমেন্ট কমপ্লিট করে ফেলো। বলো। কমেন্টস, কমেন্টস এর কথা জিজ্ঞেস করছো? আমার এখানে সম্ভবত আজকে নেটওয়ার্ক অনেক সমস্যা হচ্ছে, এই কারণে আমি কিছু শুনতে পাচ্ছি না। তার এনপিভি দুইটাই পজিটিভ, তাহলে প্রজেক্ট বি এরটা আসবে না, মানে ওইটা যেটার মান অ্যাকসেপ্টেবল। বড়, যেটা বড়, দুইটা হ্যাঁ, হ্যাঁ, পজিটিভ হইলে যেটা বড় সেটা গ্রহণযোগ্য। বি এরটাই যেটা বড়। বড় সেটা, হ্যাঁ, যেটা বড় সেটা গ্রহণযোগ্য, রাইট। আচ্ছা স্যার তাড়াতাড়ি পজিটিভ বাইরের হইলে। কাজ দেন। হ্যাঁ, আমি আজকে আর সামনে আগাবো না, কারণ আমার এখানে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। এটাকে সলভ করতে হবে আগে, সম্ভবত কোনো একটা সমস্যা হইতেছে। বাড়ির কাজ আমি গ্রুপে দিয়ে দিব না তোমাদের, বইলা দিব না কোনটা কোনটা বাসার কাজ। ওকে স্যার, তাহলে লিভ নিলাম। আর হ্যাঁ, আমাদের আমি আজকে, বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার নেক্সট ক্লাস আমাদের শনিবারে না? হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।